ট্রাম্পের জন্য খুবই জরুরি যে রাশিয়ার সাথে কোনো ধরনের ডিল হয়ে যাক, না হলে তাকে সেই একই অপমানের মুখোমুখি হতে হবে যেটা বাইডেন প্রশাসনকে কাবুলে হতে হয়েছিল, যেভাবে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে বের হয়েছিল। সত্যি বলতে আমি বলবো ইউরোপ পুরোপুরি চেষ্টা করবে যেন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে এই যুদ্ধে টেনে আনা যায়, অথবা যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যাওয়া উচিত। না হলে ইউক্রেন ভেঙে পড়বে, আর জেলেনস্কি কোথায় গিয়ে দাঁড়াবে? ইসরায়েলে। দুনিয়াতে এখন খুবই বিপজ্জনক একটা যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। আর ইউক্রেনের পেছনে দাঁড়িয়ে আছে তার সব মিত্র, ন্যাটো এবং সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। 2022 সাল থেকে এই যুদ্ধ চলছে, প্রায় 4 বছর হতে চলেছে এই যুদ্ধের। ট্রাম্প আগেও বলেছিল একটা ফোন কলেই আমি এই যুদ্ধের শেষ করে দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই এখন একটা শান্তি পরিকল্পনা সামনে এসেছে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই প্রস্তাব করেছে। কিন্তু এটি কে লিখেছে এটা কেউই জানে না। তবে এর পয়েন্টগুলো রাশিয়ার অনেক শর্তের সঙ্গে মিলে যায়। চলুন দেখি শান্তি পরিকল্পনাটি আসলে কি এবং ইউরোপ কি চাইছে তাও দেখব। এটা কি গাজার মতো ভুয়া শান্তি পরিকল্পনা, নাকি এতে সমস্যার সমাধান আছে? এবং শেষে আজকের গ্রাউন্ড সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে তাও দেখব। কারণ বিশ্বের শান্তির জন্য খুবই জরুরি এই যুদ্ধ থেমে যাওয়া। এটি আসলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একটি প্রক্সি ওয়ার, দুই সুপার পাওয়ার যাদের কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ আছে। এখন ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্র দিয়েছে তা বলছে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে এবং যেসব এলাকা রাশিয়া ইতিমধ্যে দখল করেছে, যেমন ক্রিমিয়া 2014 সালে এবং বর্তমানে লুহানস্ক ও ডোনেস্ক, এগুলো রাশিয়ার অংশ হিসেবে ধরা হবে। পাশাপাশি খেরসন ও জাপোরিজিয়ার যেসব অংশ আংশিকভাবে রাশিয়ার দখলে আছে সেগুলো বর্তমান ফ্রন্টলাইনের অবস্থানেই ফ্রিজ করে দেওয়া হবে। এই প্রস্তাবে বলা হয়েছে রাশিয়া বাকি 5 অঞ্চলে যেগুলোতে কিছু দখল করেছে সেগুলো ছেড়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, যে জমি রাশিয়া ইতিমধ্যে দখল করেছে তারা কি তা ছাড়বে? ছাড়া খুবই কঠিন, কারণ সেখানে তাদের অনেক সৈনিক প্রাণ দিয়েছে, রাশিয়া বিশাল বিনিয়োগ করেছে। যদিও রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শক্তি ধ্বংস করে দেয়া, নিজেদের পুতুল সরকার বসানো। ইউক্রেনের টেরিটরি দখল করা তাদের মূল উদ্দেশ্য ছিল না, এটা এখন তাদের সাইড প্রোডাক্ট হয়ে গেছে। এবার চলুন দেখি ইউরোপীয় ইউনিয়ন আসলে কি চাইছে। শুনলে অবাক হয়ে যাবেন, তারা আমেরিকান প্রস্তাবটিকে সংশোধন করেছে। তারা বলেছে কোনো টেরিটরি নিয়ে আলোচনা নয়, ইউক্রেন তার ভূখণ্ড আগের অবস্থায় ফিরে পাবে। এটা কি আসলেই সম্ভব? এভাবে তো যুদ্ধ কখনোই শেষ হবে না। আবার এই যুদ্ধের আসল কারণ ছিল ন্যাটোর বিস্তার। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, ন্যাটোও তাকে নিতে চেয়েছিল। 2014-তে ইউরোপ সমর্থিত এক কু ইউক্রেনে পরিবর্তন ঘটায়। সে সময় প্রেসিডেন্ট ছিলেন নিরপেক্ষ অবস্থানে, না রাশিয়া গেসা না ইউরোপ গেসা। ইউক্রেন যতদিন নিরপেক্ষ না থাকবে ততদিন তার অস্তিত্বই বিপদে থাকবে। মার্কিন পরিকল্পনায় অন্তত বলা হয়েছে যে ইউক্রেন তার সংবিধানে লিখবে যে তারা ন্যাটোতে যোগ দেবে না এবং তাদের সেনাবাহিনী সীমিত করে 6 লাখে নামিয়ে আনতে হবে। কিন্তু ইউরোপের প্রস্তাবে এসব কিছুই নেই, বরং তারা অস্পষ্ট ভাষায় বলেছে 30 বছরের সব বিতর্ক সমাধান করা হবে, রাশিয়া ইউক্রেন নন এগ্রেশন চুক্তি করা হবে, নিরাপত্তা গ্যারান্টি, ন্যাটো রাশিয়া সংলাপ, এসব জটিল জার্গন। মূল ইস্যু ইউক্রেনের ন্যাটো সদস্য পদ, সেটা নিয়ে এক শব্দও ইউরোপের প্রস্তাবে নেই। মানে পরিষ্কার, তারা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না। এর পেছনে কারণও আছে, যুদ্ধ চললে তাদের অস্ত্র শিল্প, জ্বালানি, রাজনীতি এগুলো টিকে থাকে। অন্যদিকে মার্কিন পরিকল্পনায় আরও আছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করা বা ক্ষতিপূরণ দাবি করার অধিকার হারাবে। এটা কি ভুল? এই বিতর্ক আলাদা। তবে উদাহরণ হিসেবে দেখা যায় ইসরায়েলকে আজ পর্যন্ত কোনো জবাবদিহিতা করানো যায়নি, যদিও জাতিসংঘ বলেছে গাজায় তারা গণহত্যা করেছে। ইউরোপীয় ইউনিয়ন আরো বলেছে ইউক্রেন পুনর্গঠনের জন্য তারা একটি তহবিল করবে, এমনকি যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে। তাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সেখানে ঢুকে গেলে রাশিয়ার পক্ষে আগ্রাসন দেখানো কঠিন হয়ে যাবে। এখানে ইউরোপের আরেকটা বড় রাজনৈতিক জটিলতা আছে। রাশিয়ার প্রায় 200 বিলিয়ন ইউরোর মতো ফ্রোজেন অ্যাসেটের একটি বিশাল অংশ বেলজিয়ামের ইউরো ক্লিয়ারে আটকে আছে। ইউরোপ চায় এই ফ্রোজেন মানি ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করতে, কিন্তু বেলজিয়াম স্পষ্ট বলেছে ইইউ বা আমেরিকার পূর্ণ সম্মতি ছাড়া তারা একতরফাভাবে এই টাকা ছুঁতেও পারবে না। কারণ যুদ্ধ একদিন শেষ হবেই, পরিস্থিতি স্বাভাবিক হলে রাশিয়া এই সম্পদ ফেরত চাইবে তাদের কাছেই, আর তখন বেলজিয়ামকে সরাসরি রাশিয়ার আইনি দাবি মোকাবেলা করতে হবে। তাই তারা সবচেয়ে সতর্ক অবস্থান নিয়েছে। এখন দেখুন, তারা বলছে রাশিয়া ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় যুক্ত হতে পারবে, নিষেধাজ্ঞা আলোচনা সাপেক্ষে তোলা হবে, G8 আমন্ত্রণ জানানো হবে। কিন্তু বাস্তব হলো রাশিয়া ইতিমধ্যে চীন, ভারত সহ বহু দেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্য করছে, পশ্চিমা দেশ ছাড়াই তাদের অর্থনীতি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে $100 বিলিয়ন রাশিয়ান ফ্রোজেন অ্যাসেট ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করা হবে। একজন ইতালীয় সাংবাদিক ঠিক একই প্রশ্ন করেছিলেন, যদি রাশিয়ার অর্থ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করা হয় তাহলে ইসরায়েল কেন গাজায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দেবে না? প্রশ্ন করার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এবার মাঠের বাস্তবতা দেখি। ইউক্রেনের বহু অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে, তাদের প্রতিরক্ষা লাইন প্রায় ভেঙে পড়েছে। রাশিয়া এখন সরাসরি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করছে,
দেশটিকে কার্যত অকেজো করে দেওয়ার চেষ্টা করছে। এরপর বড় আশঙ্কা, রাশিয়া এখন পর্যন্ত যুদ্ধে ভালো অবস্থানে আছে। যদি রাশিয়া ওডেসা দখল করতে পারে, তাহলে ওডেসা হারালে ইউক্রেন পুরোপুরি ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে। একটি দেশের জন্য এটি সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিস্থিতি। ইউক্রেনের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ম্যান পাওয়ারে। 18 থেকে 24 বছরের কোনো তরুণ নেই বললেই চলে, এমনকি গর্ভবতী নারীকে পর্যন্ত ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে। প্রচুর মানুষকে কোনো ট্রেনিং ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। নেটোর ম্যানুয়াল এতটাই পুরনো যে ড্রোন যুদ্ধের কোনো উল্লেখ নেই সেখানে, যেখানে কিনা বর্তমান যুদ্ধের মূল অস্ত্রই হচ্ছে ড্রোন। ড্রোন নিয়ে কোনো প্রশিক্ষণই দেওয়া হচ্ছে না। এমনকি অ্যাঞ্জেলিনা জোলির ড্রাইভারকে পর্যন্ত ইউক্রেনে যাওয়ার পর জোর করে আর্মিতে তুলে নেওয়া হয়েছে। মানে যে কাউকে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে তাদের দেশে থাকলে। আর দুর্নীতি ইউক্রেনে ভয়াবহ। জেলেনস্কির ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি দুর্নীতিতে ধরা পড়ে দেশ থেকে পালিয়েছে। সে একজন ইয়াহুদি, এবং সে কোথায় গিয়ে পালিয়েছে সেটা তো সবাই জানে। অনুমান করুন তো কোথায়? সে এখন ইসরায়েলে গেছে, কারণ সেখানে গেলে কেউ তাকে এক্সট্রাডাইট করতে পারবে না। এটাই বাস্তবতা। ইউক্রেনের পুরো সিস্টেম এতটাই ভেঙে পড়েছে যে লিডারশিপ লেভেলেও করাপশন রোধ করা সম্ভব হচ্ছে না। এখন কথা হলো, কেন ইউরোপ চায় না এই যুদ্ধের শেষ হোক? কারণ খুবই পরিষ্কার, ইউরোপ জানে যদি যুদ্ধ শেষ হয় এবং রাশিয়া আবার অর্থনীতিতে যুক্ত হয়, তাহলে ইউরোপের রাজনৈতিক একতা ভেঙে যেতে পারে। রাশিয়ার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল, খনিজ। যদি শান্তি আসে, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো আবার রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে যাবে। তাই তারা কোনো স্থায়ী শান্তি চায় না, বরং তারা আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি জড়াতে পারলে বাঁচে, যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল। এখন রাশিয়ার অবস্থাও পরিষ্কার। তারা এত বছর যুদ্ধ করে, এত টাকা খরচ করে এবং ইউক্রেনিয়ান সেনাবাহিনীকে প্রায় শেষ করে দেওয়ার পথে। তাহলে তারা এখন কেন কোনো শক্তিশালী গ্যারান্টি ছাড়া পিছু হটবে? তাদের উদ্দেশ্য এখন শুধু ভূখণ্ড নয়, তারা চায় ইউক্রেন যেন কখনোই নাটোর লঞ্চিং প্যাড না হয়। 2025 সালের বাস্তবতা হলো, রাশিয়া এখনো ধীরে ধীরে এগুচ্ছে। ইউক্রেনের ম্যান পাওয়ার প্রায় শেষ, অর্থনীতি ভেঙে পড়েছে এবং পশ্চিমাদের সাহায্য আগের মতো আসছে না। সবচেয়ে বড় আঘাত হবে যদি রাশিয়া ওডেসা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তাহলে ইউক্রেন সম্পূর্ণ ল্যান্ডলক হয়ে যাবে। দেশ হিসেবে টিকে থাকা তখনই প্রশ্নবিদ্ধ হবে। সেজন্য আজ বিশ্বের সামনে দুটি পথ খোলা। একটি বাস্তব, ভারসাম্যপূর্ণ এবং দুই পক্ষেই গ্রহণযোগ্য একটি শান্তি চুক্তি। অথবা এই যুদ্ধ চলতেই থাকবে এবং ইউক্রেন মানচিত্র থেকে প্রায় মুছে যাবে। বাস্তব কথা হচ্ছে, এখন যেসব প্রস্তাব এসেছে, মার্কিন প্রস্তাব কিছুটা বাস্তবসম্মত, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বেশিরভাগই রাজনৈতিক বক্তব্যের মতো এবং অযৌক্তিক। শেষ প্রশ্ন, ট্রাম্প কি এই যুদ্ধ শেষ করতে পারবে? সম্ভবত না, কিন্তু একমাত্র বাস্তব চুক্তি আসবে তখনই যখন দুই সুপার পাওয়ার রাশিয়া ও যুক্তরাষ্ট্র এক টেবিলে বসবে। তারা আগেও বসেছিল, কোনো সমাধান আসেনি, কিন্তু তাদেরকে বারবার বসতে হবে এবং একটা ভালো সমাধান নিয়ে আসতে হবে। এবং ইউরোপকে আমেরিকা প্রেসারাইজড করবে। কারণ সত্য পরিষ্কার, এই যুদ্ধ ইউক্রেন ও রাশিয়ার নয়, এটি একটি প্রক্সি ওয়ার ন্যাটো, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। আর প্রক্সি যুদ্ধ কখনো ইউক্রেনের মতো দেশের জন্য ভালো পরিণতি বয়ে আনবে না। ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।